Friday night with Zayed Khan, New York ঠিকানা, ডিগবাজি দিয়া হিট সবাই দিওয়ানা। Friday night with Zayed Khan. Friday night with Zayed Khan. আসসালামু আলাইকুম, আমি জায়েদ খান। এখন আমি নিউ ইয়র্কের ঠিকানায়। শুক্রবার আমার আপনার পছন্দের অতিথি নিয়ে হাজির, ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান। Friday night with Zayed Khan, New York ঠিকানা, রেডি আছি আমরা সবাই দেখো না। হবে আড্ডা, হবে গল্প, হবে অনেক অনেক কথা। তেমনই একজন অতিথি আজকে হাজির আমার এই ফ্রাইডে নাইট উইথ জায়েদ খানে, যাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নাই। তিনি পরিপূর্ণ একজন নায়িকা, সুন্দরী, আমার অনেক পছন্দের অন অ্যান্ড অনলি প্রার্থনা পারদিন দিঘি। স্বাগতম ঠিকানা তারার মেলা। দিঘি কেমন আছো? Friday night with Zayed Khan, New York ঠিকানা, অনেকদিন পরে রেডি আছি আমরা সবাই দেখো না। Friday night ছোটবেলার সেই ময়না পাখির দিঘি, চাচ্চুর দিঘি, চিত্রনায়িকা দিঘি, কোন পরিচয়ে নিজেকে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য ফিল করো? আমার মনে হয় দিঘি আসলে একটা পারফেক্ট পরিচয়, কারণ ছোটবেলা বলো, চাচ্চুর সময়ের দিঘি বলো, কিংবা ময়না পাখির দিঘি বলো, তুমি যে কোনো দিঘির কথা বলো, এখনও দিঘির কথা যদি তুমি বলো, আমার মনে হয় দিঘি একটা পরিচয়, এবং এটাকে আলাদা করার কিছু নাই। কারণ ছোটোবেলাটাও আমারই ছোটোবেলা, বড়োবেলাও আমারই ছোটোবেলা, এটাকে আরও আমার মনে হয় মানুষ আলাদা করে ফেলে ছোটোবেলা বড়োবেলা বলে। বাট আমার যে পরিচয় দিঘি, এটাই আসলে আমার জন্য অনেক এনাফ। কিন্তু মানুষের মনস্পটে কিন্তু সেই ছোটবেলার ময়না পাখির দিকে বেশি। আমরা যে এই ডালাসে গেলাম একসঙ্গে, তুমি অ্যাওয়ার্ড নিলে ডালাসে, তো সেখানে যত মহিলারা আসছে, কি পিচ্ছির দিঘি, তোমাকে যে কিউট করে সেই ময়না পাখির দিঘিকে আগলে রাখছে, সেটা কিন্তু মানুষের মনস্পটে অনেকখানি দাগ কেটেছে। বাট তোমার কথা ঠিকই। দিঘি, তোমাকে নিয়ে কিছু কোয়েশ্চেন আছে। সেটা হচ্ছে, তুমি সাংবাদিক হতে চেয়েছি, এটা গুজব নাকি সত্যি? গুজব না, আমি সাংবাদিকতা এখনও পড়ছি। আমি ইউল্যাবে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে পড়ছি। আমি অলরেডি ইন 3rd ইয়ার, সো বেশি দিন হয়তো বা নেই। তারপরে আল্লাহর রহমত, আল্লাহ যদি রহমত করে আমার ওপর, আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করব। তো হ্যাঁ, আমি জার্নালিজমের একটা বিভাগ তো পড়ছি। দিঘির বিরুদ্ধে 1 কোটি টাকা মানহানি মামলা হয়েছিল। 1 কোটি, এত? আচ্ছা, সে বিষয়ে তোমার মতামত কি? 1 কোটি টাকার মামলাটা আসলে হয়নি, ইট ওয়াজ জাস্ট এ নিউজ যে মামলা হবে। ও আচ্ছা, হওয়া পর্যন্তই যে হবে, এটা আমিও শুনেছি নিউজ দেখে, কিংবা দর্শক যারা শুনেছে তারাও আমি বলবো নিউজ দেখেই শুনেছে, কিংবা নিউজেই পড়েছি আমরা। কিন্তু ইট ওয়াজ জাস্ট এ রিউমার, ইট ওয়াজ জাস্ট এ নিউজ, মানে একটা নিউজই এটা। তোমার একটা ছবি দিয়ে ইউটিউবে একবার দেখলাম যে শয়লাভ কার বাচ্চা হারিয়ে গিয়েছে, তোমার ছবি ইউজ করছে, সেটা কি তুমি জানতা? না, এটা আমি মাত্র শুনলাম, মানে আমার ছবি দিয়ে বলেছে আরেকজনের বাচ্চা হারিয়ে গেছে। হ্যাঁ, এরকম তোমার ছবি দিয়ে, ছোটবেলা বেশি ছবি দিয়ে, এটা একটা ছোট দিকে হারিয়ে গেছে এখানে আসলে। ছোট দিকে বড় হয়ে গেছে, ছোট দিকে হারিয়ে গেছে। তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড কয়টা পেয়েছো? 3 বার, আল্লাহর রহমতে। আল্লাহর রহমতে। আচ্ছা, তোমার সাথে তো আমার সিনেমা আছে, কিন্তু সেটা চিত্রনায়িকা দেখিন না, শিশু শিল্পী। হ্যাঁ, আই রিমেম্বার, দীপ জলবের ছবি, যদি ভুল না করি, রিকশাওয়ালার ছেলে। তুমি সেই বৃষ্টির মধ্যে কি যেন নাম থাকে, গলার মধ্যে একটা মালার মতো দিয়ে, কি যেন দীপ জলবের নামটা থাকে, সেই গ্যারেজের মধ্যে তুমি যাও, আমরা বৃষ্টির মধ্যে আসি। হ্যাঁ, এবং আমরা অনেকদিন বৃষ্টিতে শুট করেছিলাম। বৃষ্টিতে ভিজতেছিলা? হ্যাঁ, জ্বর এসে গিয়েছিল। হ্যাঁ, তারপরে আমার মনে আছে ওখানে সাভারের ওই জায়গাটাতে, আমাদের দিজল আঙ্কেলের সাভারের ওই ফুলবাড়ি ফাহিম স্টুডিও, হ্যাঁ, ফাহিম স্টুডিওর মধ্যে ওখানে বড় একটা মাঠের মতো ছিল, একটা উঠানের মতো বিশাল একটা জায়গা ছিল। ওখানে আমরা পুরো একদম ট্রলি করে শট করা হয়েছিল, আমরা সবাই একসাথে শট দিয়েছিলাম। আই রিমেম্বার দোজ ডেজ। দেখি 5 বছর পর তুমি তোমাকে কোথায় দেখতে চাও? 5 বছর পর আমি আমাকে দেখতে চাই একজন অভিনেত্রী, একজন পরিপক্ক অভিনেত্রী হিসাবে। মানুষ যাতে আমাকে নাম বলার সাথে সাথে নায়িকার থেকে বেশি বলে যে ও একজন অভিনেত্রী। আমি অভিনেত্রী হতে খুব পছন্দ করি, মানে এটা আমার একটা ড্রিম যে আমাকে অভিনেত্রী মনে করবে। এবং আল্লাহর রহমতে আমি তখন চিন্তা করি আমার পড়ালেখাও শেষ হয়ে যাবে, সো ওই জায়গাটাতে আমি নিজেকে তখন চিন্তা করি। সুব্রত দোয়েল, হ্যাঁ, বাংলা চলচ্চিত্রের অপরিহার্য 2জন নায়ক নায়িকা, তোমার বাবা মা, তোমার মনে হয় তুমি বাবা না মার কার গুণটা বেশি পেয়েছো? 2জনের গুণই পেয়েছি, মানে 2জনের খুব ব্যালেন্সড জিনিস আমি পেয়েছি। বাবার থেকে এটা পেয়েছি, মার থেকে এটা পেয়েছি, এরকম করে পেয়েছি। বাট আমি বলতে পারবো না যে এইখানে অনেক বেশি। হতে পারে আমার একটু পার্সেন্টেজে আসলে মারটা বেশি আসবে, আমি মার মতো একটু দেখতে বেশি হয়েছি, কিছু স্বভাব, কিছু কথা বলা, এগুলো হয়তো আমার মার মতো। আর বাবার সাথেও আমার আসলে অনেক মিল আছে, এটা যারা আমার সাথে অনেক গভীরভাবে মিশে তারা বলতে পারবে আসলে বেশি।
দিঘির এখন পর্যন্ত অভিনয়ের মধ্যে সবচেয়ে কোন ছবিটা দিঘির মনে দাগ কেটে আছে, যেটা দেখি মনে হয় যে এই ছবিটা যদি আবার হয় আমি এই ছবিতে অভিনয় করছি? তোমার অভিনীত কোন ছবি তোমার মনে হয়? যদি আমি ছোটবেলার কথা বলি, যে আমার শিশু শিল্পী কালের কোন ছবিটা, আমি বলবো চাচ্চু ছবির কথা অবভিয়াসলি। ওকে, যে চাচ্চু ছবিটা আমি আবার করতে পারলে, যদি আমার এফআই মানিকের ছবি, এফআই মানিকের এবং দীপজল আঙ্কেলের সাথে, হোয়াট আ কাস্ট অ্যান্ড ক্রু, ও মাই গড, মানে এই ছবিতে কে নেই? এই ছবিতে আমরা চোখ বন্ধ করলে এখন যেটা আমাদের ড্রিম লাগে যে এতগুলো আর্টিস্ট একসাথে কাজ করা, আমার মনে হয় চাচ্চু, দাদিমা, বোথ দ্য ফিল্মস হ্যাভ দেম। আমাদের অনেক বড় বড় আর্টিস্ট ছিল। এই চাচ্চু ছবিটা আমি আবারও করতে চাবো। আর যদি বলি বড় হওয়ার পরে কোন ছবিটা আমি আবার করতে চাই, আমি দুইটা ছবির কথা বলবো। আমি একটা ছবি হচ্ছে আমার ওয়েব ফিল্ম চরকির একটা সিনেমা, যেটাতে চরকিতে আমার প্রথম অভিষেক হয়েছিল যে সিনেমাটা করে, শেষ চিঠি, ইয়াশ রোহান, হ্যাঁ ইয়াশ রোহানের সাথে, সুবন্ধর পরিচালিত। আমি বলবো ওই ক্যারেক্টারটা যদি আমি বারবার করতে পারতাম, কিংবা শেষ চিঠি ফ্র্যাঞ্চাইজ যদি আমি অনেক বড় করে ফেলতে পারতাম ওই ক্যারেক্টারটা দিয়ে, আমি তাই করতাম। এবং সম্প্রতি রিলিজ হওয়া আমার জঙ্গলি সিনেমা, জঙ্গলিতে যদিও আমার স্ক্রিন প্রেজেন্স আমি বলবো পুরো সিনেমা জুড়ে না, কিন্তু জঙ্গলি এমন একটা সিনেমা যেটা ভেরি ক্লোজ টু মাই হার্ট। মানে থাকে না কিছু কাজের মধ্যে আমরা চোখ বুজে পিক করি যে এই কাজটা আমার খুব প্রিয়, এরকম একটা কাজ আমার জঙ্গলি। কাস্ট অ্যান্ড ক্রু, ডিরেক্টর, পুরো টিমটা, আমার গানটা, সব কিছু মিলিয়ে আসলে জঙ্গলি একটা স্পেশাল ফিল্ম। ওকে, তোমাকে যদি বলা হয় যে তিনটা জিনিসের নাম বলো, স্পেশাল তিনটা জিনিস তোমার খুব ফেভারিট, যেটা ছাড়া তুমি মানে বললেই তোমার তিনটা জিনিস তোমার চোখের সামনে, মানে আমার যে তিনটা জিনিস ছাড়া আমি থাকতে পারি না এরকম কিছু? প্রিয় তিনটা জিনিস, প্রিয় তিনটা জিনিস, আমার বাবা মা আমার খুব প্রিয়। মা তো তোমার নেই, বাট এখন তোমার কি তিনটা জিনিস যে তোমার খুব প্রয়োজনীয় জীবনে? সবই প্রয়োজনীয়, বাট তিনটা জিনিস তোমাকে মানে মানুষের বাইরে ওকে, মানুষের বাইরে আমার মানুষের বাইরে যদি বলি, আমার অনেক প্রিয় হচ্ছে আমার মোবাইল ফোন। এটা আমাকে অনেকে জাজ করতে পারে, এটা বলার পরে তুমি জানো, আমাকে এটা শুনলে অনেকে জাজ করতে পারে যে ফোন একটা মানুষের প্রিয় হতে পারে। ইয়েস, আমার ফোনকে আমি মনে করি আমার বেস্ট ফ্রেন্ড। আমি সবসময় একটা মানুষের বাইরে যদি আমি কখনো কোনো জিনিস, মানে অনেকে আছে মনে করে বুকস দেয়ার বেস্ট ফ্রেন্ড, বই পড়লে ভালো লাগে, বাট আমি যখন ফোন চালাই আমি মনে করি আমার ফোন আমার বেস্ট ফ্রেন্ড। কারণ এই একটা জিনিস সবসময় আমার কমান্ডই শুনে, আমার মনে হয় যখন আমি এটাকে চার্জে লাগাই তখনই এটা চার্জ হচ্ছে, যখন আমি এটাকে চালাতে চাই তখনই এটা চলছে আমার হাতে। সো ইট ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ও আমার কমান্ডের বাইরে যায় না এবং আমার সাথে সবসময় থাকে। এক নম্বর ফোন। দ্বিতীয়ত হচ্ছে ফুড। ওকে, ফুড আমার অনেক প্রিয়, আমি খেতে অনেক অনেক পছন্দ করি। যদিও আমি এখন আগের মতো খেতে পারি না, কারণ নায়িকা হয়ে গেলে নাকি খেতে হয় না, মোটা হয়ে যাবো দেখে, তো যার জন্য আমি এখন আর ওভাবে খাই না। সো আমার ফুড অনেক প্রিয়, আমি খেতে খুব পছন্দ করি। মানে আমি রাগ হয়ে থাকলে আমাকে কেউ এনি কাইন্ড অফ আমার ফেভারিট ফুড দিলে আমি খুশি হয়ে যেতে পারবো, এরকম। আর যদি বলি আরেকটা প্রিয় জিনিস আমার হচ্ছে বিগ স্ক্রিন সিনেমা, ওয়ার্ক ইজ মাই ফেভারিট থিং। তোমার যদি বিয়ে হয়, নিশ্চয়ই তোমার বিয়ে হবে, বিয়ে হলে তোমার হাজবেন্ড যদি আমাকে প্রশ্ন করে যে প্রথম তুমি কোন দেশে, কোন পৃথিবীর কোথায় তোমার হানিমুন করতে যেতে ইচ্ছা হয়? মালদ্বীপস, বালি, এরকমই কোথাও হয়তো বা বলবো তখন। না, একটা জায়গা বলতে হবে, তুমি একটা জায়গা নিয়ে, একটা জায়গা, মালদ্বীপস। ওকে, কোন ফ্যাশন প্রোডাক্ট তোমাকে, মানে ব্র্যান্ড তোমাকে বেশি টানে? কোন ব্র্যান্ড? হ্যাঁ, বিদেশে আসলে দৌড় দাও দোকানে, এই যে এখানে এসে দেখলাম দৌড় দিলা, ডালাসে গেলে দৌড় দিতে চাও, যে সেই ব্র্যান্ড। আমি সবচেয়ে বেশি দৌড় দিই হচ্ছে সেফোরাতে, তুমি দেখেছো। ডালাসে আমি প্রথম বলেছি যে আমাকে সেফোরা যেতে হবে, মানে আমার সেফোরাতে শপিং করতে খুব ভালো লাগে। ওকে, এর বাইরে আসলে আমার স্পেসিফিক যে খুব প্রিয় কোনো ব্র্যান্ড আছে এরকম না যে এই ব্র্যান্ডটাই আমার লাগবে, বাট আই লাভ ব্র্যান্ডেড থিংস, মানে আমার ব্র্যান্ডেড জিনিস খুব ভালো লাগে। কিন্তু আমার একটা পারফিউম খুব ফেভারিট, সেটা হচ্ছে আমার শ্যানেলের পারফিউম খুব ফেভারিট। হ্যাঁ, শ্যানেলের পারফিউম। কোন ব্র্যান্ডের মডেল তোমাকে যদি করতে বলা হয়, তুমি কোন ব্র্যান্ডের মডেল হতে আগ্রহী? একটা, যে কোনো একটা ব্র্যান্ড। লুই ভুটন। ওকে, বাবা মার ছবি দেখেছো? তোমার মা বা তোমার বাবার ছবি দেখা হয়েছে? হ্যাঁ, দেখা হয়েছে, অনেকগুলোই দেখা হয়েছে। এখন তো আসলে ওই সময়ের ছবিগুলো তো এখন অনেক বেশি তো নেই, মানে সবগুলো তো আর নেই, কিন্তু যেগুলো আছে আমি সবগুলোই দেখেছি মোটামুটি। সিনেমার একটা অভিজ্ঞতার কথা বলো, যেটা তোমাকে এখনো মনে হলে খুব হাসি পায়, খুব হাসি পায় এই মুহূর্ত। আমার প্রথম টিভিসি করার কথা চিন্তা করলে হাসি পায়, যেটাতে আমি গ্রামীণ ফোনের টিভিসিটা ছিল, আমি ফয়সাল আঙ্কেলকে ফয়সাল আঙ্কেলকে বাবা বলতে খুব ভয় পাচ্ছিলাম, যে আমি বাবা বলবো না তাহলে আমার ধারণা ছিল, মা জীবিত মনে হয়। হ্যাঁ, মা গিয়েছিল সাথে। হ্যাঁ, মা তো গিয়েছিল সাথে। আমার ধারণা ছিল ফয়সাল আঙ্কেলকে বাবা বললে বাসায় আর বাবা আসবে না, ফয়সাল আঙ্কেল আমার সাথে বাসায় যাবে। তো এইটা আমার ধারণা ছিল, এবং এটার জন্য আমি
মোটামুটি সকাল 10টা থেকে রাত 1টা পর্যন্ত কান্না করেছি। আমি ফয়সাল আঙ্কেলকে বাবা বলবো না, এবং তারা আমাকে লাস্ট পর্যন্ত বাবা বলাতে পারে নাই। লাস্টে দেখা গেছে যে আমার চাচু ছিল আমার সাথে শুটিংয়ে, বাবা ছিল আরেকটা আউটডোর শুটিংয়ে। বাবা আমাকে ফোন করে বলছে, বাবা আমি চলে আসবো শুটিংটা শেষ করে, তুমি বলো ফয়সাল আঙ্কেলকে বাবা এটা একটা খেলা, এটা একটা গেম, এরকম অনেক বুঝ দিচ্ছে, আমার কোনো কিছুই না। পরে শেষমেশ আমার চাচুকে কস্টিউমটা পরানো হয় ফয়সাল আঙ্কেলের, এবং সব ব্যাকশট নেওয়া হয় আমার বাবা মনে করে আমার চাচুর ব্যাকশট নিয়ে শটগুলো লাগিয়ে দেওয়া হয়, যে না থাকে চাচুকে বাবা বললে অ্যাটলিস্ট চাচু তো বাসায় যাবে, বাবাও বাসায় আসবে, মানে ওইটাতে একটা ভরসা ছিল। কিন্তু ফয়সাল আঙ্কেলের উপর ওই ভরসাটা ছিল না আমার। একটা ফ্যানের একটা কোনো ঘটনা বলো যেটা তোমাকে এখনো খুব মনে পড়ে, যেমন তোমার জন্য অনেক পাগল ফ্যান আছে যেগুলো তোমাকে মানে বিশেষ করে ছেলে ফ্যান, মানে দিঘির জন্য একটা ক্রেজিনেস। আমার ছোটবেলার একটা ফ্যানের কথা মনে পড়ে। আমি যখন অনেক ছোট, যখন মাত্র চাচু ছবি করেছি, তখন আমার মনে আছে মানে কোনো একভাবে একটা ছেলে, আমার যতটুকু ঝাপসা মনে পড়ে, যে ছেলেটার বয়স হবে 17-18 বছর, এরকম কোনো একটা বয়সের ছেলে। সে আমার জন্য এত বড় একটা ফুলের তোড়া নিয়ে আসছিল বাসায়, আমার মনে আছে গোলাপ ফুলের তোড়া, এভাবে ঢুকেছিল আমার বাসায় এবং ওইটা আমাকে দিতে চেয়েছিল। তার কোনো রিকোয়ারমেন্ট ছিল না যে আমি দিঘির সাথে একটা ছবি তুলবো, আমি দিঘির সাথে এইটা করব ওইটা করব, এরকম কিছু না। জাস্ট আমাকে ফুলের তোড়াটা দিবে, জাস্ট সে আমার সাথে একটু কথা বলবে, দিঘি কেমন আছো, তোমার জন্য আমার অনেক মায়া লাগে, তুমি একটা ছোট বাচ্চা, তোমার কাজ আমরা অনেক পছন্দ করি, চাচুতে তুমি কান্না করেছো, তোমার সাথে আমরা কান্না করেছি। এটা আমার একদম স্পষ্ট মনে আছে। আমার মা ছিল সামনে এবং সে আমাকে ফুলের তোড়া দিয়ে গিয়েছিল। আর রিসেন্ট যদি বলি, রিসেন্ট আমার একটা ভক্ত আছে যে আমাকে খুব ফলো করে, খুব ভালোবাসে, এবং সেও মানে মোটামুটি কোথা থেকে জানি আমার বাসার খোঁজ পেয়ে আমার বাসার নিচে চলে এসেছিল একবার না, আমি বলবো কয়েকবারই। এবং আমি যখন ফেসবুকে ছবি ছাড়ি, ওর যেই বিশেষত্বটা, ও যশোরে থাকে ছেলেটা, যে ছবিটা অনেক বেশি লাইক পড়ে, যে ছবিটা অনেক বেশি ভাইরাল হয়, দেখা যাচ্ছে যেই ছবি দিয়ে তারপরে নিউজ হচ্ছে, এরকম কোনো ভাইরাল ছবি থাকে না আমাদের, ও এই ছবিটা বড় করে বাঁধিয়ে আমার বাসায় নিয়ে আসে প্রতিবার। এভরি পিকচার আমার কাছে না হয়ে গেল ওর 4-5টা ছবি আছে। মানে ও আমাকে বলে, আপু আমি প্রতি মাসে যদি প্রতি সপ্তাহে আসতে পারতাম, আমি প্রতি সপ্তাহে আপনার জন্য একটা ছবি নিয়ে আসতাম, বাট আমি 3 মাস পর আসি দেখে আমি 3 মাসের মধ্যে সিলেক্ট করি আপনার কোন ছবিটা সবচেয়ে বেশি সুন্দর, ওটার মধ্যে আমি আপনার জন্য ফ্রেম করে নিয়ে আসি, প্রতিবার একটা করে ফ্রেম করে নিয়ে আসি। সবশেষ তুমি রিউমার তোমার সম্পর্কে কি শুনেছো, সেটা ফেসবুক হোক ইনস্টাগ্রামে হোক, তোমার রিউমার কি তোমার শোনা? আমার সবচেয়ে বড় রিউমার ছিল আমার সাথে তৌহিদ আফ্রিদির প্রেম। এটা আমার জীবনের সবচেয়ে বড় রিউমার ছিল। শুনলেন তো, এটা তো আমি শুনতে ক্লান্ত, তুমি ক্লান্ত, আমি ক্লান্ত, আমার আশেপাশের মানুষরা ক্লান্ত, সবাই ক্লান্ত। যেদিন মজার বিষয় হচ্ছে, যেদিন আফ্রিদি বিয়ে করে, ওই দিন আমি ওকে ফোন দিয়ে বাঁচাইছি, তুই আমাকে বাঁচাইছিস, থ্যাংক ইউ বিয়েটা করার জন্য। দিঘির কি প্রযোজক বা পরিচালক হওয়ার কোনো ইচ্ছে আছে? হ্যাঁ, আমার পরিচালক হওয়ার ইচ্ছে না, আমার একটা ফিল্ম অন্তত ডিরেক্ট করার ইচ্ছা। যেহেতু আমি এই সেক্টরে পড়াশোনা করছি, সো আমি কিছু জিনিস আমার ফিল্ম নিয়ে পড়তে হয়, আমার কিছু কোর্স থাকে ফিল্ম নিয়ে, সিনেমা নিয়ে। তখন আসলে মনে হয় যে আসলে একটা তো ক্যানভাস আমার দরকার, যেটা আমি আমার মতো করে বানাবো, যেটাতে হয়তো আমি অভিনয় করব না, বাট হু নোজ, আবার করতেও পারি, এটা আমি জানি না। কিন্তু ওখানে আমি আমার যাদের সাথে আমি এখন কাজ করি, তাদেরকে আমি ওই পর্দাটাতে আমার মতো করে সাজাবো। আমার জন্য একটা রোল রেখো প্লিজ, তোমার জন্য রোল আছে, প্লিজ প্লিজ, ওয়াদা। এবং হাত ধরে ক্যামেরার সামনে বললা কিন্তু আমার রোল যেন থাকে, আর তোমার রোল থাকবে এমন রোল করো না যেটা আমি ক্যামেরার পিছনে চলে যেতাম। না, তোমার রোল থাকবে জায়েদ খানেরই রোল, তুমি নায়ক জায়েদ খান, সিনেমাতে তুমি নায়ক জায়েদ খান। ট্রু। দিগবাজি থাকবে? দিগবাজি না থাকলে ওই সিনেমা হবে। তোমার জীবনের সবচেয়ে ফ্লপ মুহূর্ত কোনটা? ফ্লপ মুহূর্ত মানে মুভি না, এনিথিং, ইটস নট নেসেসারি যে সবকিছু মুভি কেন্দ্রিক হতে হবে। তোমার জন্য ফ্লপ মুহূর্ত মানে যে সময়টা ভালো ছিল না, এরকম একটা সময়, এই সময়টা খারাপ সময় গেছে সবার জীবনে, আমার জীবনে গেছে। আচ্ছা, খারাপ সময় তো অনেক সময় যায়, কিন্তু আমি যদি বলি যে আপস অ্যান্ড ডাউনস গিয়েছিল অনেক, ফিল্ম রিলেটেড হোক, যে কোনো রিলেটেড হোক, মানে প্রথম সিনেমাটা রিলিজ হওয়ার পর একটা খুব ডাউনফল গিয়েছিল, ওই সময়টা আসলে খুব ফ্লপ মুহূর্ত আমার জন্য। ওই সময়টা অনেক দিন কাজ থেকে বিরত ছিলাম, মানে প্রথম সিনেমাটা বের হওয়ার পরে মনে হচ্ছিল আর কাজ হয়তো বা করবো না, আর করতে পারবো না, এরকম অনেক চিন্তা মাথায় এসেছিল। সো ওই সময়টা একটা ফ্লপ মুহূর্ত। রায়হান রাফির সাথে তো একটা কাজের কথা চলছিল, মানে হয়ে গেছিলাম, হয়ে যাচ্ছে, হচ্ছে, সেটা সে পর্যন্ত আগালো না কেন? ওর সাথে রিসেন্ট আমার কাজের কথা চলছে, মানে চলেছে কয়েকদিন আগে একটা কথা, তারপরে তো আসলে ও ব্যাক টু ব্যাক অনেক বড় বড় ফিল্মে ঢুকে গেল, সো হয়তো সময় করতে পারেনি। বাট আমাদের প্ল্যানিং আছে, আমরা প্রায় কাজটা নিয়ে কথা হয় আমাদের, এবং আমাদের প্ল্যানিং আছে যে সামনে আমরা কোনো একটা ভালো টাইম বুঝে কাজটা করব। হোপ ফর দ্য বেস্ট। হোপ ফর দ্য বেস্ট। টগর ছবি নিয়েও তোমার করার কথা ছিল, তুমি গতবার যখন আমেরিকা এসেছিলে
ঢালিউডে আমার মনে আছে তুমি টগর ছবি নিয়ে খুব এক্সাইটেড ছিলে এবং তোমার খুব ডেডিকেশন দেখেছিলাম আমি যে টগর ছবি করছি, আনফরচুনেটলি সে হলো না। সেটার পিছনে কি রিজন ছিল? আমার মনে হয় সেটার পিছনে কি রিজন ছিল আমি নিজেও আসলে ওটা নিয়ে খুব একটা ক্লিয়ার না। তারা যেই মানে ওই পাশ থেকে যেই অ্যালিগেশন কিংবা তাদের যে ধারণাটা এসেছে ওটার সাথে আমি একমতও না, আবার আমি তাদেরকে ছোটও করছি না, আবার আমি তাদেরকে কোনো রকম মানে কিছু বলছিও না। বাট তারা তাদের ডিসিশন দিয়েছে, আমি সেই ডিসিশনটাকেও রেসপেক্ট করি। আমি সব দিন শেষে একটাই মনে করি, এটা রিজিকে নাই। কত সিনেমা এরকম হয়েছে রিজিকে ছিল না। হ্যাঁ, আমি তোমার সাথে আলাপও করেছিলাম। হ্যাঁ মনে আছে, সেজন্যই বললাম কথা। এটা খুব অফ ক্যামেরা কথা, বাট আমি অন ক্যামেরায় বললাম যেহেতু তুমি আমার ফ্যামিলি মেম্বার, আই বিলিভ ইউ আর দ্য বেস্ট, ইট উইল বি আই থিংক আল্লাহ যা করেন মঙ্গলের জন্যই হয়। সো আমি তাদের ডিসিশন আমি একমত নই, কিন্তু আমি ডিসরেসপেক্টও করি না, আমি রেসপেক্ট করি তাদের ডিসিশনকে, এবং আমি আমার জায়গা থেকে আমার যে চিন্তা ভাবনা আমি ওইটাকেও রেসপেক্ট করি। এনিওয়েজ, মানে আমার মনে হয় রিজিকে নাই। একটা যদি মুভি বানাতে দেওয়া হয় তোমাকে কেন্দ্র করে মুভি দিকে কিনে, সেই মুভির নাম কি হতে পারে? আমি জানি না, কিন্তু আমার নামে যদি মুভি হয় আমি বলবো পিকু মুভিটা মনে হয় আমার নামে হবে, কারণ পিকু যে দীপিকার সিনেমাটা, হ্যাঁ আমাকে তো অনেকে বাসায় পিকু ডাকে, এইজন্য কি দিঘি পিকু তোমার আইডি, তোমার ইনস্টাগ্রাম আইডি? হ্যাঁ, ইনস্টাগ্রামে দিঘি পিকু, তারপর আমি ফেসবুকে আমার নিকনেম দেওয়া পিকু। সো পিকু মুভিটা দেখার পর থেকে সবাই আসলে বলছিল যে পিকুর সাথে আমার অনেক মিল, এবং অনেকেই আমাকে বাসায় এরপর থেকে পিকু ডাকে, মানে অজানাই চলে আসে না যে পিকু, এই পিকু এদিকে, এই টাইপের। পিকু মুভিটাতে যেটা হয় যে দীপিকার একটা জার্নি দেখি আমরা ওর বাবার সাথে, একা ওর মা নেই, ওর বাবার সাথে ওর একটা জার্নি, বাবার সাথে একটা অদ্ভুত একটা মানে ভালো সম্পর্ক আমরা ওই ফিল্মটাতে দেখি। সো ওই ফিল্মটা আমার দেখার পর আমার মনে হয়েছিল আমার আর বাবার তো এরকমই লাইফ, একটা আমাদের একটা এরকমই জার্নি, এবং আমাদের সম্পর্কটা কম বেশি এরকম, আমরা সারাদিন ঝগড়া করছি, আমরা এইটা বলতেছি ওইটা বলতেছি, বাবা ওইটা বলতেছি, মানে বিভিন্ন রকম। সো ওই জায়গা থেকে বাসায় সবাই পিকু, এবং আমার মামা সবচেয়ে বেশি আমাকে পিকু ডাকে তারপর থেকে, মানে সে আমাকে আর কখনো ভিক্টর মামা, এক্স্যাক্টলি মামা তো একদম খুব মজা, একদম সে আমার ডিগবাজি মেরে পড়ে দেখি। হ্যাঁ, তোমার অনেক বড় ফ্যান। যাই হোক, সো সে আমাকে তারপর আর কখনো দিঘি নামে আমি কোনো দিনই শুনি নাই। পিকু মুভিটা বের হওয়ার পর সারা জীবন আমার নাম পিকুই আমি শুনেছি তার মুখে। ভেরি গুড। আচ্ছা, তোমার যদি আমি মনে হয়, আমি মুভির কথা যদি বারবার আসে যে একটা মুভি বানালে তুমি কোন জায়গায় দেখতে চাও, বা তোমার ইনস্টাগ্রামের সবচেয়ে বিব্রতকর পোস্ট কোনটা? ইনস্টাগ্রামে? হ্যাঁ, মানে ইনস্টাগ্রামে আমি তো কোনো এরকম বিব্রতকর পোস্ট কখনো করিনি। না তোমার না, মানে বিব্রত পোস্ট, হ্যাঁ মানুষ বিব্রতকর পোস্ট তোমার কাছে কোনটা মনে হয়েছে? ইনস্টাগ্রামে না, আমি ফেসবুকে পেয়েছি এরকম। যেমন কিছু মানুষ আর কি থাকে না, মানে আমরা যেমন নর্মাল লাইফ লিড করার চেষ্টা করি যখন একটু, যে আজকে কোনো মেকআপ দিব না, কিছু দিব না, আজকে কোথাও চলে গিয়েছি, তখন হুট করে কেউ একটা ছবি তুলে দিয়ে দেওয়া, কিংবা আমরা কোনো একটা প্রোগ্রামে গিয়েছি এমন অড একটা অ্যাঙ্গেল থেকে ছবি তুলে দিয়ে দেওয়া, এইখান থেকে দূরে আসছে, এইখান থেকে দূরে আসছে, এরকম করে করে অদ্ভুত একটা পিকচার তুলে দিয়ে, এইগুলো খুব বিব্রতিকর লাগে। তোমাকে আমি একটা শব্দ বলবো, তুমি তিনটা সমার্থক শব্দ বলতে হবে। তুমি তো তিনটা একটা জিনিসকে কি দেখো? তিনটা ধরো জায়েদ খান নাম বলে আসতে পারে, আচ্ছা জায়েদ খান টল নায়ক, জায়েদ খান দিগবাজি, হ্যাঁ রাইট, এরকম একটা শব্দ হলো, তোমার তিনটা শব্দ বলতে হবে। লাইক লাইক এ র্যাপিড ফায়ার। তুমি র্যাপিড ফায়ারে কেমন? বেশি সময় নেওয়া যাবে না। তুমি যেহেতু একটু মোবাইলের কথা বলেছিলে, তোমাকে যদি বলা হয় মোবাইল, তোমার তিনটা শব্দ কি মাথায় আসে মোবাইল আসলে? ফেসবুক ক্যামেরা, ফেসবুক ক্যামেরা, কলিং। ফেসবুকের আসলে তোমার কি মনে হয় মাথায়? স্ক্রলিং, ওকে, চ্যাটিং, ফটো আপলোড। গাড়ি এসি, এসি, গাড়িতে আসে এসি, চাকা, আর ইঞ্জিন। সুব্রত, দিঘি, দোয়েল, আর অসম্ভব সুদর্শন একজন নায়ক। তোমার পার্স? আমার পার্সে হচ্ছে মোবাইল ফোন, ওয়ালেট, লিপস্টিক, ওয়ালেট, কার্ড, ক্যাশ, কয়েন্স। দিঘি সবই উত্তরে যাচ্ছে, এবং মানে যে শিশু শিল্পী এবং সে যত জাতীয় পুরস্কার পাওয়া অভিনেত্রী তার প্রমাণ। সেই ছোট দিঘি এখন মানে কোনো কিছু তাকে হারানো যাচ্ছে না। আচ্ছা দিঘি, তোমার কাছে মনে হয় যে জীবনের তোমার মন খারাপ মুহূর্তগুলো তুমি কি করো? অনেক সময় তো মন খারাপের মুহূর্তগুলো তোমার কাছে কি? মন খারাপের মুহূর্ততে আমি খুব চেষ্টা করি, কিছুটা সময় যখন অনেক বেশি মন খারাপ থাকে, আমি তখন আসলে একটু যোগাযোগ কমিয়ে দিই মানুষের সাথে, কারণ আমার মনে হয় আমার মন খারাপ থেকে মানুষের মন খারাপ হতে পারে। আমার মন খারাপ দেখে আমার হয়তো বা অনেক মুড সুইংস হচ্ছে, আমার মুডটা খুব
বেশিরভাগ সময় খারাপ যাচ্ছে, কেউ একটা ভালো কথা বললেও সেটা শুনতে খারাপ লাগছে, এই জন্য আমি মানুষের সাথে একটু কথা বলা কমিয়ে দিই আনটিল আমার মুডটা আমার মানে একদম ওকে না হোক, কিংবা আমি নিয়ন্ত্রণে না আনতে পারি মুডটা, ততক্ষণ আমি একটু মানুষের থেকে দূরত্ব বজায় রাখি এবং আমি একটু নিজেকে সময় দিই। যেমন আমার যেগুলো করতে ভালো লাগে আমি তখন হয়তো বা কাজ একটু কম করি, হয়তো একদম কম করি, নয়তো একদম বাড়িয়ে দিই, সারাদিন কাজের মধ্যে থাকি। আর যদি বাসায় থাকি তাহলে তখন দেখা যায় আমি প্রচুর মুভি দেখি, সিরিজ দেখি, আমি রান্না করি, তারপরে আমি বাবার সাথে সময় কাটাই, একটু ক্লোজ ফ্রেন্ডসদের সাথে সময় কাটাই, যাদের সাথে আড্ডা দিলে একটু ভালো লাগে। এবং আরেকটা যেটা সেটা হচ্ছে আমি সাথে সাথে ভেকেশন নিয়ে ফেলি, আমি হলিডেতে ঘুরতে চলে যাই। তোমাকে এই মুহূর্তে বলা হয় যে এক লাইন গান গুনগুন গেয়ে গাবা, তোমার সিনেমার বা পছন্দের কোন লাইনটা গাইবে তুমি, কোন গীতটা? জনম জনম ধরে ছায়াচ্ছন্ন করে সারাদিন রাত ভরে পাশে থাকবো। ওয়াও, Thank দেখি you. তুমি এত সুন্দর গান গাও, তাও তো আমি জানতাম না। থ্যাংক ইউ। তোমার মানে এই গানটা তো অসম্ভব পপুলার গান, এবং তোমার জংলি সিনেমার আই থিঙ্ক ইট ইজ ভেরি পপুলার। এবং তোমার সাথে সাথে যে আচ্ছা দেখি আমাদের সময় একবার শেষের পথে, কারণ নিউ ইয়র্কে তুমি এসছো, অনেক ব্যস্ততা, তুমি শপিং করবা, তুমি ডালাসে অ্যাওয়ার্ড নিলা, একদম আই থিঙ্ক তুমি ইউ আর কামিং ব্যাক অ্যাগেইন, তোমার অনেক অ্যাওয়ার্ড আছে বা তুমি অনেক অ্যাওয়ার্ডের অনুষ্ঠান আছে, আমি জানি তুমি চলে আসবা। তুমি তোমার নিউ ইয়র্কের তোমার সবকিছু অভিজ্ঞতা তোমার কেমন, তো দুইবারে আসার তোমার মানে অ্যাওয়ার্ডের অভিজ্ঞতা কেমন তোমার, নিউ ইয়র্ক কেমন? প্রথম একবার এসেছিলাম তখনও একবার অ্যাওয়ার্ড রিসিভ করেছি নিউ ইয়র্কে, তখন অভিজ্ঞতা ছিল অসম্ভব ঠান্ডা, এবং ঠান্ডার মধ্যে আমরা এক একজন মানে যেভাবে রেডি হয়ে সেজে গুজে এক একজন নায়িকারা আমরা অ্যাওয়ার্ড দিতে এসেছি, এক একজন গাউন পরে, এক একজন এই পরে, কিন্তু ভিতরে যে ঠান্ডায় সেটা আর কেউ বুঝতে দিচ্ছিলাম না। সো প্রথমবার নিউ ইয়র্কে আসার এক্সাইটমেন্ট ছিল অনেক বেশি ভালো লাগা কাজ করেছিল যে আমেরিকার মতো ইউএসের মতো একটা দেশে যাচ্ছি, যেটা আসলে অনেকের ড্রিম থাকে। আমি এখানে অ্যাওয়ার্ড রিসিভ করতে আসছি, এটা একটা অনেক বড় পাওয়া আমার জন্য। ঢালিউড অ্যাওয়ার্ড রিসিভ করেছিলাম ওইবার। ডালাসে আমি গিয়ে দেখলাম এক টুকরো বাংলাদেশ, এবং পুরো ওই বাংলাদেশটা দিঘিকে জানে, দিঘিকে চেনে, দিঘিকে ভালোবাসে। ব্যান্ডের শো ছিল বোধহয়, ব্যান্ডের শো আমরা তো ছিল। গিয়েছিলাম বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নর্থ টেক্সাস, এক্স্যাক্টলি, মানে এত মানুষ ছিল না, এত মানুষ ছিল। দ্য শো ওয়াজ ভেরি গুড, তুমি রিসিভ করেছো, বেশ ভেরি গুড। হ্যাঁ, খুবই ভালো লেগেছে, তাদের সঙ্গে পারফর্ম করতে ভালো লেগেছে, তোমার সাথে একটা শো করতে পেরে ভালো লেগেছে। আমি আসলে অনেক বছর শুনেছি, অনেক নায়িকাদের মুখে শুনেছি, নায়কদের মুখে শুনেছি যে আসলে তোমার সাথে শো করতে নাকি তাদের খুব বেশি ভালো লাগে। আমি নাম মেনশন করবো না, আসার পরেই এক নায়িকা আমাকে বলছিল যে ইউ উইল হ্যাভ দ্য বেস্ট টাইম ইন ইয়োর লাইফ উইথ জায়েদ খান, এই কথা বলেছিল যে সে তোমাকে এমনভাবে টেক কেয়ার করবে যে তোমার এত ভালো লাগবে। তো এবার ওটা আমি আসলে ঢাকায় তোমার সাথে অনেকবার শো করা হয়েছে, কিন্তু দেশের বাইরে আসলে তোমার হেফাজতে এই প্রথম। দেখি শিল্পী সমিতির মেম্বার ভুলে গিয়েছিলাম, শিল্পী সমিতির মেম্বার কে করেছে? তুমি করেছো? ইয়েস, তো আমি করেছি মেন্স করে, তো কমিটি, ফুল কমিটি করে সবাই মিলেই, কিন্তু এটাতে আমি আসছি। বাসায় আসলে যেই টেনশনটা বাবা মারা সবসময় করে যে আমার মেয়েটা এত দূরে কোথায় আছে, আমার বাবার সাথে 2 দিন কথা হয় না, আমার কেউ বিশ্বাস করবে? আমার সাথে জাস্ট টেক্সটে কথা, হ্যাঁ বাবা আমি ঘুমাতে যাচ্ছি, হ্যাঁ বাবা আমি এটা, বাবা আমাকে বলতেছে আমি এটা করতেছি, ফোনও আমাকে, অথচ আমি দেখা যায় বাসার বাইরে গেলে আমাকে ফোন দেয়, সেই মানুষ এতটা রিল্যাক্সেস জাস্ট বিকজ অফ ইউ। ও মাই গড, মানে আই এম ইওর ফ্যামিলি, দ্যাটস ইট। সো মানুষ আসলে অনেক সময় অনেক কিছু বুঝে না, বাইরে থেকে অনেক কিছু বলে ফেলে, বাট আমরা জানি আসলে যে জায়েদ খান কেমন, কিংবা আমাদের সম্পর্কটা কেমন। এবং যেটা বলছিলাম যে শিল্পী সমিতির প্রথম ভোটারও আমি তোমার আদলেই হয়েছি। তুমি ওই দিন আমাকে বলছিলে যে আসলে আমি যেদিন ভোটার হই ওই দিন আমরা একসাথে একটা প্রোগ্রামে যাচ্ছিলাম, এবং আমি শিল্পী সমিতিতে ঢোকার পরেই ওই দিন ভোটার হওয়ার কথাও ছিল না, ওই দিন ভোটার হওয়ার কথাও ছিল না, ওই দিন বাবা সহ আমি এসেছিলাম একটা কি কাজে, এবং আমরা একসাথেই মুভ করছিলাম। তো আমি বলছিলাম যে আর 1 সপ্তাহ পরে ভোট, আমি এখনো নাকি এখানকার ভোটার না। তুমি আমার মনে আছে জাস্ট সাথে সাথে ফর্মটা বের করে লেখ, তোকে আমি ভোটার বানাবো, আমি তোকে করতেছি ভোটার। তো ওই জায়গাটা থেকে আজকে যদি শিল্পী সমিতির ভোটার, এটাও তোমার অবদানে, থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট। তুমি যোগ্যতা রাখো, শিল্পী হওয়ার ক্যাটাগরি তুমি পূরণ করেছো, আমাদের কমিটিতে আমরা ফর্ম উত্থাপন করেছি, সবাই তোমাকে পাস করে দিয়েছে, কমিটিতে 21 জন, 71 কিছু পারে না। আমি এদিকে অনেক কথা বললাম, তোমার নিজের কণ্ঠে গান শুনলাম, তোমার সাথে আড্ডা মারলাম, এভরিথিং ইজ মানে অনেক মজা লেগেছে। এবং আমি প্রথমবারের মতো তুমি জানো হোস্ট করছি, জীবনে কখনো ক্যামেরার সামনে হোস্ট করিনি আমি,
দিস দ্য ফার্স্ট টাইম ইন মাই ক্যারিয়ার জায়েদ খান এবং খুব ভালো করছো। তো চেষ্টা করেছি, আর তোমার সামনে আমি কেমন যেন লাগছে, বিকজ নতুন নতুন হলে যাওয়া প্রথম তোমার সামনে বসছি অ্যাজ এ হোস্ট। বাট আমি একটা কথা বলতে চাই যে আমার কিন্তু মনে হয়নি আমি কোনো শো করছি। আমরা ডালাস থেকে আসার সময় প্লেনে যেভাবে গল্প করছিলাম আমার মনে হয় আমরা ওভাবেই গল্প করছি। লুকস লাইক দ্যাট, লুকস লাইক এরকম অনেক আড্ডা গল্প। গল্পে আনন্দে এই নিউ ইয়র্কের এই আজকে এই ঠিকানায় ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান অনেক ঝলমলে আমরা তোমার উপস্থিতিতে আই এম রিয়েলি হ্যাপি। দাদা থাকলে এখানে আরো ভালো হতো। দেখা হবে আবার ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান। তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করতে পারো, বিকজ এখন তুমি হোস্ট, আমি গেস্ট। ও ওয়াও, হাউ সুইট। আচ্ছা, তোমার প্রশ্ন দিয়ে আমি শেষ করব। দর্শক, আমি বিদায় নিচ্ছি ফ্রাইডে নাইট জায়েদ খান থেকে এবং সেই আমার চিত্রনায়কের প্রার্থনা ফারদিন দিঘির কাছ থেকে। দিঘি এখন হোস্ট, আমি গেস্ট। দিঘির প্রশ্ন দিয়েই শেষ হবে আজকের অনুষ্ঠান। শুক্রবার ফ্রাইডে নাইট জায়েদ খান, দেখা হবে আবার আমার পছন্দের কোনো অতিথি নিয়ে, মজার মজার গল্প আড্ডা গান নিয়ে। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, নিরাপদে থাকবেন। প্রথম দিগবাজিটা কেন দিয়েছিলে আর কি ভেবে দিয়েছিলে? প্রথম দিগবাজিটা গুলশান ক্লাবে একটা সুন্দরী প্রতিযোগিতা, মিস্টার অ্যান্ড মিসেস গ্ল্যামার প্রতিযোগিতায় আমাকে সবাই ধরলো প্রতিযোগিতা, তাদের সাথে র্যাম্পে হাঁটতে হবে। তো আমি হাঁটা শুরু করলাম, আমার গানের সাথে মিউজিকের কাভার হচ্ছে না, ওরা সব পিছনে টি শেপের তো থাকে ওটা হাঁটে যাওয়াতে ফ্যাশন শোতে, তখন ওদের সামনে দুটো ডিগবাজি মেরেছিলাম। আচ্ছা, মানে এটা আচমকা, এটা কোনো আচমকা, এটা কোনো প্ল্যান্ড না, কিংবা নট প্ল্যান্ড, কিংবা ভাইরাল হওয়ার টেনশনেও না এটা ভাইরাল হবে। আমি তো ভাইরাল শিল্পী না। হ্যাঁ, আমি নতুন মুখে ফার্স্ট হয়ে অভিনয় করে আমি চলচ্চিত্রে আমি শিল্পী, ভাইরাল শিল্পী না। বাট এটা সামহাউ লেগে গিয়েছে, এইটা একটা শিল্প পরিণত হয়ে গিয়েছে। কোথাও গেলে সিগনেচার হয়ে কোথাও অনুষ্ঠানে গেলে অনুষ্ঠান শেষ করে নামতে দেয় না, দিগবাজি দেখে তারপর নামতে হয়। হ্যাঁ, এটা আমি সাক্ষী। যাই হোক, আরেকটা প্রশ্ন হচ্ছে যে এত আপস অ্যান্ড ডাউনস, মানে তোমার একটা ছবির নিচে যদি 50% ভালো কমেন্ট থাকে, 50% খারাপ কমেন্টও কিন্তু থাকে, এটা কিন্তু আমাদের সবারই থাকে কম বেশি। কিন্তু তোমাকে প্রকাশ্যে যেভাবে মানুষ কটূক্তি করছে কিংবা তোমাকে প্রকাশ্যে যেভাবে মানুষ একটা কথা বলে ফেলতে পারছে, এইটা দেখার পরে তুমি কোনো রিয়াক্টই করো না, অ্যাজ ইফ লাইক ইউ ডোন্ট কেয়ার অলওয়েজ। যা আচ্ছা, তুমি যেমন মানে দর্শক হাসবে শুনলে যে তুমি ওদের আমাকে বলছিলে আমার ছবির নিচে গালি না দিলে আমার মনে হয় যে ছবিটা আজকে ভালোই যায় নাই। সো এই ব্যাপারটা মানে কেমন, কিভাবে হ্যান্ডেল করো এই জিনিসটা যে একটা ছবির নিচে আমাকে এই কয়টা মানুষ গালি দিচ্ছে, কিংবা আমরা দেখছি যে অনেক সময় অনেক অকথ্য ভাষায় কথা বলে ফেলে, এইটা কিভাবে হ্যান্ডেল করো এবং মানিয়ে নাও কিভাবে নিজের সাথে? আমি আমার কমেন্ট সেকশন ওপেন করে দিয়েছি, সবাই আমাকে ভালোবাসবে, ইটস নট দ্যাট। আমি তো অনেকবার বলেছি আমাকে পছন্দ না আমাকে স্কেল করো, আমাকে আনফলো করো। ও আমাকে ফলো করছে, আমার সব দেখছে, আবার আমাকে গালিও দিচ্ছে। এটা ফ্যামিলি শিক্ষা, ওর দৃষ্টি যেমন ও দেখবে তেমন। ও কখনো আমার সাথে মিশিয়েনি, ও দেখেইনি পার্সোনালি, আমাকে পার্সোনাল কথা বলছে। পার্সোনাল কথা কে বলতে পারে? যে তার সাথে পার্সোনালি মিলে। তুমি আমার পার্সোনাল জানো, পার্সোনাল কথা বলতে পারো, তো আমাকে দিতেই পারে, বলতেই পারে। আমি হাসি, ও গালি দিয়েছে কিন্তু আর 10টা মানুষ তোমাকে ভালোবেসেছে, এই মানুষগুলোই আমার। আমি তো কমেন্ট সেকশন অফ করতে পারতাম, আমি ডিলিটও করি না, ওভাবেই থাকে। তো আমার মনে হয় এগুলো নিয়ে যদি আমি প্যানিক হই, আমি আর ভালো কাজ ভালো ছবি দিতে ইচ্ছেই করবে না। এবার অনেক মেয়েরা আমার ছবি নিচে কমেন্টস করে, মেয়েদেরকে কেউ কমেন্টসের নিচে দুটো বাজে কথা বলে, কোনো মেয়েও কমেন্টস দিয়ে ভয় পায় এখন। তো এরকম বাঙালি তো আমরা এরকমই, বকা দিব দিলে এটা শান্তি, আত্মতৃপ্তি। আমি করতে পারিনি, ওকে দুটো গালি দিয়েছে, এটাই আমার শান্তি। তো এটাই জন্য স্বাভাবিকভাবেই নেই, হাসি দেখে যে ও কোথায়, ওখানে বসে গালি দিচ্ছে আর আমাকে আল্লাহ কোথায় নিয়ে যাচ্ছে। তোর গালি শুনে আমার পিছনে না থাকি, আমার সামনের দিকে এগিয়ে চলার সময়। আচ্ছা, আর শেষ প্রশ্ন হচ্ছে, জায়েদ খান আসলে যেমন মানুষ, আমরা জায়েদ খানকে আসলে পর্দায় যেভাবে দেখি, পর্দার বাইরে কিন্তু জায়েদ খান আরও সহজ সরল কিংবা আরও ভালো মনের কিংবা একদম ডিফারেন্ট একটা মানুষ, যে কিনা সারাক্ষণ মজা করতে পছন্দ করে, সবার সাথে মন খুলে কথা বলতে পছন্দ করে, এরকম একটা মানুষ। কিন্তু আমরা যখন পর্দার সামনে দেখি তখন আমরা দেখি যে আসলে যে হয়তো তোমার ইন্টারভিউটা নিচ্ছে কিংবা যে তোমার সামনে বসে আছে, সে তোমাকে ওরকম কিছুই প্রশ্ন করছে যেটাতে হচ্ছে তোমার আসল রূপটা আসছে না, তোমাকে একটা অন্যভাবে তোমাকে রিপ্রেজেন্ট করা হচ্ছে, কিংবা ভাইরাল কোয়েশ্চেন কিংবা একটু হাসি ঠাট্টার মতো কোয়েশ্চেন করা হচ্ছে জায়েদ খানকে। আসলে জায়েদ খান কেমন? আসলে তুমি যেমন তোমাকে বললাম, জায়েদ খান তো ভালোবাসার মানুষ, ভালোবাসা প্রিয়। জায়েদ খানকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন করে সে উত্তর নিয়ে তারা ভাইরাল করার জন্য জায়েদ খানকে ইউটিউবে মানুষ যা দেখে, জায়েদ খান তো সেই মানুষ জায়েদ খান না। জায়েদ খান তাদের প্রশ্নের উত্তর দেয়, প্রশ্নের উত্তরগুলোকে তারা বিভিন্নভাবে উপস্থাপন করে, তারা ওই জায়েদ খানকে হাস্যকর জায়েদ খানকে পরিণত করে। অনেকে মনে করে জায়েদ খান মনে এরকমই হাস্যস্কর কমেডি টাইপের, মনে এরকমই, আসলে তো সেই জায়েদ খান সেটা না। জায়েদ খান মজা করে, দ্যাটস মিন নট দ্যাট দ্য জায়েদ খানের পার্সোনালিটি বা ক্যারেক্টার সেরকম। পর্দার জায়েদ খান আর ব্যক্তি জায়েদ খান দুই জিনিস। মানুষ পর্দার জায়েদ খানকে ব্যক্তি জায়েদ খানের সাথে মিলিয়ে ফেলে। আমি পর্দার জায়েদ খানও বলবো না, আমি ইউটিউব জায়েদ খানকে মিলায়, সিনেমার জায়েদ খান অন্য, বাট ইউটিউবের জায়েদ খানকে বলে লাভ নেই।
Okay. ব্যক্তি জায়েদ খান তার মানে ব্যক্তি জায়েদ খান আরো আলাদা। আরো আলাদা। তার ব্যক্তি জায়েদ খান ভালো ফ্যামিলি থেকে বিলং করে, শিক্ষিত ছেলে, নম্রতা, ভদ্রতা, বড়দেরকে সম্মান, ছোটদেরকে স্নেহ, ভালো জিনিসকে ভালো এবং খারাপ জিনিসকে খারাপ বলতে শিখেছে। এটাই জায়েদ খানের পারিবারিক শিক্ষা। অলরাইট, সো এখন আমরা যেটা চাই যে আমি তোমার একটা গান দেখেছি, খুব দুর্দান্ত একটা গান করেছো, জায়েদ খান সং আমরা যতটুকু জানি। এই গানটা খুব সুন্দর পারফর্ম করেছো, খুব সুন্দর ডান্স করেছো। কোনটা কথা বলছি যে ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, এক্স্যাক্টলি। Wow. এই গানটা আমি দেখেছি, খুব সুন্দর পারফর্ম করেছো, সুন্দর নেচেছো। আমি এই নাচটা লাইভ দেখতে চাই আজকে এখানে। তুমি জানো আমি নাচে একটু দুর্বল, কিন্তু ওখানে তুমি এতটাই ভালো করেছো যে এখন আমার এটা এখানে লাইভ দেখতে হবে, এবং আমি জানি তুমি সুন্দর করবে। আমি ট্রাই করতে পারি, কিন্তু এটা রাজ্জাক ভাই, পারভেজ ভাই বা পারভেজ সোহেল আর ফারুক ভাইদের কাছ থেকে শুনেছি, নায়ক যদি কিছু পারফর্ম করে নায়িকার সাথে পারফর্ম করবে। আজকে সেই ছোট্ট দিকে এখানে নাই, চিত্রনায়কের দিকে এখানে। ওকে, তো চিত্রনায়কের দিকে চিত্রনায়কের সাথে পারফর্ম করতে হবে। ওকে, তাহলে আমাকে শেখাতে হবে স্টেপটা। আই উইল শো ইউ। ওকে, থ্যাংক ইউ। মিউজিক প্লিজ। বিগ বস জিতিয়া দিয়া নিউ ইয়র্কে আইছি, জায়েদ খান নাম আমার সব পাগল করেছি, আলোর ঝলকানিতে লাগাই দিব তাক, ঠিকানা একটাই সবার মনে থাক, বরিশাল্লা পোলায় আমি, ঘড়িটা অনেক দামি, ক্যামেরার সামনে আসলে হয়ে যায় ভাইরাল আমি, আড্ডা নাচে গানে তুলবে সবাই ফানে, স্বাগতম ঠিকানা তারার মেলায়, ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান, নিউ ইয়র্ক ঠিকানা, রেডি আছি আমরা সবাই, দেখো না।